হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের 15টা ম্যাথ কোশ্চেনের একটা সেট করা হবে। ভালো করে দেখবে, নতুন নতুন কিছু অ্যাপ্রোচ হয়তো শেখা যাবে, ভালো লাগবে ব্যাপারটা। তো একের দাগে কি বলছে, একটি বস্তু মোট 500 কিলোমিটার দূরত্বের প্রথম 300 কিলোমিটার যায় 6 ঘন্টায় এবং পরের 200 কিলোমিটার যায় 10 ঘন্টায়, তাহলে বস্তুটির গড় দ্রুতি কত? এখানে দ্রুতি না, অ্যাকচুয়ালি স্পিড কত, স্পিড স্পিড কত। হুম, তাহলে কি বলছে, 500 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে। কত টাইম লাগছে আমাদের কি জানি, যে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম টেকেন, ঠিক আছে। মানে গতি সমান কি, কতটা দূরত্ব যাচ্ছে বাই কতটা সময় লাগছে। তাই এখানে তো 500 দূরত্ব যাচ্ছে, 500 কিলোমিটার, আর সময় লাগছে কত, এই যে 6 ঘন্টা আর এই যে 10 ঘন্টা, ঠিক আছে। তাহলে কত লাগছে, মোট 16 ঘন্টা। তাহলে যে স্পিডটা বার হবে এটাই হবে। তাহলে কত হচ্ছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 4 16, 4 দিয়ে এটা কত, 125 যায়। তাহলে 4 3 4 12, 4 1 4.25, তাহলে 31.25 কিলোমিটার পার আওয়ার এর স্পিড, ঠিক আছে। তো নেক্সট যাওয়া যাক, কি বলছে, এ ও বি দুটি নলের সাহায্যে একটি জলধারাকে যথাক্রমে 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায়। তাহলে এ সমান 16 মিনিট, বি সমান, আচ্ছা একটা দাগ এখানে 24 মিনিট, ঠিক আছে। তাহলে এদের এলসিএম কত হবে, যেটা বড় থাকবে সেটার প্রথমে ডবল ট্রিপল এরকম করে করে দেখবে, তাহলে সুবিধা হবে। ফালতু সাইডে লিখে এরকমভাবে সময় নষ্ট করে লাভ নেই। 24 × 48, 48 কি 16 দিয়ে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, তাহলে এটাই লস হবে, ঠিক আছে। তাহলে 3 16 48, 24 × 48, তাহলে এর এফিসিয়েন্সি বা ক্ষমতা কত, 3, আর বি এর ক্ষমতা 2। তাহলে কি বলছে এবার, নল দুটিকে একসাথে কিছুক্ষণ খোলার কিছুক্ষণ পর এ নলকে বন্ধ করা হলো এবং দেখা গেলো জলধারাটি মোট 12 মিনিটে ভর্তি হয়। তাহলে খোলার কতক্ষণ পর এই নলটিকে বন্ধ করা হয়েছিল। তাহলে প্রথমে তো একসাথেই খোলা হয়েছিল, তাহলে প্রথমে কত কাজ চলছিল। আচ্ছা আমি এরকমভাবে লিখি, পরে আবার লিখে দিচ্ছি। এ প্লাস বি প্রথমেই চলছিল, এটা কতক্ষণ চললো, ঠিক আছে, আমি ধরলাম এক্স ক্ষণ চললো, ঠিক আছে। তাহলে আমি ডাইরেক্ট এক্স এর মান বার হয়ে যাবে। তারপরে কি বলছে, প্লাস প্লাস, তারপরে কি এ নলকে বন্ধ করে দেওয়া হলো, তারপরে কে চলছে, তাহলে বি নল চলছে। কতক্ষণ চললো, 12 - এক্স। কেন, কারণ টোটাল তো 12 মিনিটে ভর্তি হয়েছিল, তাহলে এক্স মিনিটে যদি বন্ধ করা হয়ে থাকে তাহলে এটা 12 - এক্স হবে। তাহলে এটা সমান টোটাল যে কাজ 48, সেটাই হবে কাজ, তো তারপরে ভর্তি হয়ে যাবে, মানে ভর্তি হয়ে গেলো, তাহলে 48 হবে এটা। তাহলে এখানে এ বি কি, এগুলো এ বি মানে এফিসিয়েন্সি মানে ক্ষমতা, এখানে এ মানেই যে ক্ষমতা, এই যে এখানে এ মানে ক্ষমতা আর এক্স মানে টাইম টেকেন, মানে ক্ষমতা আর টাইম টেকেন গুণ করলে টোটাল কাজটাই বেরিয়ে যায়, ঠিক আছে। তো এখানে কি লেখা যায় আবার, এ প্লাস বি কত হবে, এখানে 5 × এক্স প্লাস বি এর মান কত, 2, 2 ইন্টু কত, 12 - এক্স সমান কত হয়েছে, 48। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বার করে নেব, কত হচ্ছে 5x প্লাস 12 × 24 বিয়োগ 2x সমান 48। তাহলে কত, 5x - 2x, 3x সমান 48 বিয়োগ এদিকে 24টা চলে যাবে, তাহলে 3x সমান কত, 24। তাহলে x সমান কত, 8। তাহলে 8 মিনিট পরে কিন্তু এই নলটি বন্ধ করা হয়েছিল, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সট চলা যাক, কি বলছে, 300 এবং 400 এর মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন, যাকে 6 9 ও 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কিন্তু 3 থাকে। তাহলে এটা কি করে করব, জাস্ট কিছুই না, 6 9 এবং 15 এর লসাগু আমরা বার করতে হবে আগে। তাহলে কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে, 3 2 × 6, 3 3 9, 3 5 15, 5 2 10 আর 3 3 9, মানে 90 হলো এদের লসাগু, ঠিক আছে। তার মানে আমি দেখবো যে 90 সব থেকে ছোট কোনটা যাচ্ছে, তাহলে 90 ইন্টু 3, 3 9 27, 270। এটা তো 300 থেকে কম হয়ে যাচ্ছে, তাহলে আর একটা বেশি পাওয়ার নিতে হবে, তাহলে 4 9 36, 360। এবার 5 9 নিলে 45 হয়ে যাবে, যেটা 400 এর থেকে ছাড়িয়ে যাবে। তাহলে একটাই সংখ্যা আছে 360, যেটা 300 থেকে 400-র মধ্যে এই যে 6 9 এবং 15 টোটালটা দিয়ে, মানে তিনটেই দিয়ে ডিফারেন্টলি ভাগ করা যাচ্ছে 360। তাহলে অ্যান্সার 360 না, 360 হচ্ছে সেই সংখ্যা যেটাকে 300 থেকে 400-র মধ্যে সংখ্যা আছে, যেটাকে 6 9 ও 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। এবার কি বলছে, যে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকছে, ঠিক আছে। তাহলে এটা দিয়ে 360 দিয়ে তো ভাগ করা যায়, তাহলে 3 ভাগশেষ থাকলে আমি এতে জাস্ট 3 যোগ করে দেবো, তাহলে সেটাই হলো সংখ্যা। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 363। এটাকে 6 9 15 দিয়ে ভাগ করলে কি হচ্ছে,
আমাদের 3 ভাগশেষ থাকছে। এবার এটাকে তুমি রিভার্সেও করতে পারো, অনেক রকমভাবে করা যায়। যে আমি যে কোনো একটা সংখ্যা ধরলাম, যেখানে কি এখানে বড় 15টা ঠিকঠাক লাগছে, যে 15 দিয়ে আমি টেস্ট করে দেখবো অপশানে যে কোনটা আমার ভাগশেষ 3 থাকছে, এটাও করা যায়। ঠিক আছে, তাহলে কি এটা দেখো, প্রথমে তো শূন্য আছে, তাহলে 3 তো থাকবেই না এটাতে ভাগশেষ। এটা কি থাকছে 357, 357 কি থাকছে? 15 দুগুণ 30, 57, 3 পনেরো 45, না থাকছে না, 12 ভাগশেষ থাকছে। তাহলে 363 এটাতে তো থাকছেই, 343 এটাতে তো হচ্ছেই না। ঠিক আছে, যেহেতু 363 দিয়ে ভাগশেষ যাচ্ছে, তো তার মানে আমরা এরকমভাবে করতে পারি। ঠিক আছে, আরও এরকমভাবে করা যায় যে এটা তো শূন্য আছে, এটা হচ্ছে না, এটা 357 আছে। ঠিক আছে, তার মানে 360 বিয়োগ 3, আর 360 তো আমাদের ভাগ যাচ্ছেই, তার মানে এটা 3 ভাগশেষ থাকছে না। এটা তোমাদের মতন ইচ্ছা মতন যে কোনো নিয়মে তোমরা করতে পারো। ঠিক আছে, তো নেক্সট যাওয়া যাক। কি বলছে? বলছে এ, বি ও সি তিনটি সংখ্যা আছে, যেমন যে এ এর 2 এর 3 অংশ, তাহলে এ এর 2 এর 3 অংশ সমান বি এর 75%, তার মানে 75/100 সমান সি এর 1.5 গুণ। তাহলে এবিসি কত, মানে রেশিও। তাহলে আমি আগে এটা কাটাকুটি করে ছোট নিয়ে যাই, এটা 3, এটা 4, এটা পয়েন্ট নিচে আসলে এটা 10, তার মানে এটা 3, এটা 5 দিয়ে কাটলে 2। তাহলে আলটিমেটলি থাকছে কি এ ইন্টু 2/3 সমান বি ইন্টু 3/4 সমান সি ইন্টু 3/2। আমরা সেই ছোটোবেলায় করেছি যে যদি এ বাই এক্স ইস টু এই সমান বি বাই ওয়াই সমান সি বাই জেড থাকে, তাহলে এ ইস টু বি ইস টু সি সমান এক্স ইস টু ওয়াই ইস টু জেড হয়। ঠিক আছে, তার মানে কি এ এর নিচে আমাদের সব সংখ্যা আনতে হবে, বি এর নিচে সব সংখ্যা আনতে হবে। তাহলে এখানে যেমন আছে ডাইরেক্ট প্রথমে এরকমভাবে করা যায়, প্লাস একটা কি করা যায় যে উপরে যে সংখ্যাগুলো আছে তাদের লসগু দিয়ে আমি নিচে ভাগ করে দেবো সবাইকে। তাহলে উপরে কি কি সংখ্যা আছে? উপরের সংখ্যা আছে 2, 3 আর 3, তাহলে এদের লসগু কত? 6 হবে। তাহলে 6 দিয়ে আমি সবাইকে নিচে ভাগ করে দেবো। তাহলে এ উপরে 2 তো গুণ আছেই, 6 ইন্টু 3। এখানে কিন্তু সমান সমান আছে, 6 যদি আমি সব জায়গায় গুণ করি কিংবা ভাগ করি তো কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাহলে বি ইন্টু 3/6 ইন্টু 4 সমান সি ইন্টু 3/6 ইন্টু 2। এই যে 3/4 যা ছিল জাস্ট নিচে একটা 6 গুণ, তাহলে এই যে 2, এই যে 6 কেটে গেল 3, এই যে 3, এই যে 6 এখানে 2, এই যে 3, এই যে 6 এখানে 2। তাহলে কত হচ্ছে? a/339, b/428 সমান c/224। তাহলে আলটিমেটলি এবার কি বলা যায় এখান থেকে, যে এ ইস টু বি ইস টু সি সমান নিচে যেগুলো আছে 9:8:4। ঠিক আছে, তো এখানে কোনটা অপশন আছে? এই তো সি, অপশন সি আছে, এটাই। এবার এই যে এখানে যেটা আছে, এখান থেকে আমি ডাইরেক্ট এরকমভাবে লিখতে পারতাম যে এ বাই, এটা একটা উত্তর আমাদের হয়ে গেছে। ঠিক আছে, আমি আর একটা জিনিস দেখাচ্ছি যে এ বাই কি হচ্ছে 3/2 সমান বি বাই, এটা দাগ দিয়ে দিই এখানে, বি বাই কত 4/3 সমান সি বাই কত 2/3 লেখা যায়। তাহলে এই যে তিনটে আমি লিখলাম, এই তিনটেও তো আমাদের রেশিও হবে। ঠিক আছে, যেহেতু এ বাই সামথিং, বি বাই সামথিং, সি বাই সামথিং, তার মানে এদের রেশিও নিচে সামথিং যেগুলো আছে, তাহলে এদের রেশিও কি হবে? 3/2:4/3 এই যে রেশিও হবে। এবার এদের রেশিও যদি এরকম হয়, তাহলে আমরা কি জানি এদের এলসিএম দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে এলসিএম 6 যদি হয়, 6 দিয়ে গুণ করলে আবার সেই একই হবে, 9, 8, 4। এটাও টেস্ট করে দেখবে, যে নিয়মটা তোমাদের পছন্দ হবে সেই নিয়মটা দিয়ে করবে। ঠিক আছে, তো চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট কি বলছে? 3969কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ ঘন রাশি হবে, সেটি কত হবে? তাহলে আমাদের আগে দেখতে হবে যে 3969 আগে আমাদের ছোট করে নিতে হবে গুণ কোণ করে। তারপরে বলছি এটাকে লসাগু করছি, জাস্ট 9 দিয়ে যাচ্ছি, 4 9 36, তারপর 4 9 36, 9 9 81, তারপর এটাকে 7 দিয়ে করলে 6 7 42, 21 3 7 21, 7 দিয়ে করলে 9। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি 9 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 9। ঠিক আছে, এবার পূর্ণ ঘনরাশি মানে কি? ঘনরাশি মানে সামথিং টু দি পাওয়ার 1/3, ঘন মানে কিউব। ঠিক আছে, মানে
এখানে রুট কিউব এরকম হয়, আমরা সূচকে করেছি যে রুট কিউব এরকম 8 যদি থাকে তার মান 2 হয়, কি করে হয়, ঠিক আছে। তার মানে 8-এর মান 2 গুণ 2 গুণ 2, তিনটে 2 আছে, তার ঘন যখন বার করবো তখন তিনটে থেকে একটা বার হয়, ঠিক আছে, সেটাই বলে ঘন। আর যদি শুধু রুট হতো, যদি এখানে 4 হতো তাহলে দুটো বার হয় এখান থেকে, 2 গুণ 2 মানে 2, একটা শুধু রুট। এই দুটো ডিস্টেন্স খেয়াল রাখবে, মানে ডিফারেন্স খেয়াল রাখবে, ঠিক আছে। এবার এখানে আমার বলেছে এটার আমার ঘন ঘন বার করতে, যে ঘন বার করতে ঘন করতে হবে আমার এটাকে, মানে ঘন করতে হবে না, এটা ঘন করতে গেলে কত গুণ এক্সট্রা লাগবে। তাহলে এটাতে কি হচ্ছে, 9 গুণ 7 গুণ 7, আচ্ছা পাশাপাশি লিখি, তার মানে 9 গুণ 9 গুণ 7 গুণ 7, তাহলে 9 দুটো আছে, 7 দুটো আছে, ঠিক আছে। তাহলে আমাদের এটাকে কটা দিয়ে মানে কি দিয়ে গুণ করতে হবে যাতে আমার এটা পূর্ণ ঘনরাশি হয়। পূর্ণ ঘনরাশি কখন হবে, যখন এখান থেকে তিনটে করে পার্টের থেকে একটা করে পার্ট বার হবে। তাহলে যদি এখানে আমি এই যে 9 গুণ 9 গুণ 9 আর একটা 9 নিলাম, গুণ 7 গুণ 7 গুণ 7 নিলাম, তাহলে এর থেকে ঘন করলে এই তিনটে 9 থেকে একটা 9 বার হবে, একটা সাথে তিনটে সাতের থেকে একটা 7 বার হবে, তখন এটাই হয়ে যাবে তার ঘনমূল, ঠিক আছে। তাহলে আমি কি গুণ করলাম, আমি দুটো 9 আছে তার জন্য একটা 9 লাগবে, আর দুটো 7 আছে তার জন্য আরেকটা 7 লাগবে, তার মানে এই যে 9 আর 7 এই দুটো জিনিস গুণ করলে আমার হয়ে যাবে। তার মানে কত উত্তর, 9 and 7 এই দুটো জিনিস আমার গুণ করতে হবে, তার মানে 7 9 63 আমাদের অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। তো নেক্সট যাওয়া যাক। নেক্সট কি বলছে, এ পি থেকে যাত্রা শুরু করলো কিউ এর উদ্দেশ্যে, একই সময় বি কিউ থেকে পি এর উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। তাহলে এখানে যদি এরকম পি থেকে কিউ হয়, তাহলে এদিক থেকে এ যাচ্ছে, এদিক থেকে বি আসছে। বলছে তাদের উভয় মিলিত স্থান হওয়ার স্থান থেকে যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা সময় লাগে। তাহলে এ এ প্রথমে এদিক থেকে ধরলাম আমি, এখানে এদের মিড পয়েন্ট এই যে এখান থেকে এ এর যেতে 4 ঘন্টা সময় লাগছে এ, যথাক্রমে বলেছে। আর এখান থেকে বি এর আসতে কত, 9 ঘন্টা সময় লাগছে বি এর, ঠিক আছে। তাহলে তাহলে কি বলছে যে এ ও বি এর গতিবেগের অনুপাত কত হবে। তো এখানে একটা ডাইরেক্ট ফর্মুলা আছে যে যখন দুটো অবজেক্ট একে অপরের দিকে আসছে এবং মিলিত স্থানের পরে যে স্থান থেকে এসেছিল দুটো, সেখানে যাওয়ার সময় যে স্পিড হবে তার অনুপাত কি হবে, যে এখানে এরকমভাবে লিখি যে স্পিড অফ এ বাই স্পিড অফ বি সমান রুট ওভার, এখানে স্পিড এ আছে তো নিচে টাইম এ হবে, নিচে হবে কি টাইম টেকেন বাই এ, এখানে নিচে বি আছে, এখানে উপরে হবে জাস্ট টাইম টেকেন বাই বি, টাইম টেকেন বাই বি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা, যে স্পিড অফ এ বাই স্পিড অফ বি। তাহলে এ উপরে আছে, এখানে নিচে হবে, শুধু কি টাইমের উপরে রুট হবে, ঠিক আছে, এটা মনে করে রাখবে যে টাইমের উপরে রুট হবে, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, মানে স্পিড অফ এ, তার মানে কি হবে, টাইম টেকেন বাই বি কত, বি তো 9, আর টাইম টেকেন বাই এ কত 4 ঘন্টা, এটার রুট, ঠিক আছে। তাহলে এটার রুট কত হবে, 9 মানে 3 আর 2 মানে 4, ঠিক আছে, 4 মানে 2, তার মানে কি হচ্ছে এ বাই বি সমান 3/2 হচ্ছে। তাহলে এ ইস টু বি কত হবে, 3:2, তাহলে 3:2 আমাদের অ্যান্সার। এই হচ্ছে ফর্মুলা, এটা একটু খেয়াল করে নিতে হবে, ঠিক আছে। তো নেক্সট যাওয়া যাক। নেক্সট কি বলছে, আজ বরুণের জন্মদিন, আজ থেকে 12 বছর আগে তার বয়স ছিল তার ঠিক দ্বিগুণ, তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। আচ্ছা, তাহলে আজকে ধরলাম বরুণের বয়স এক্স বছর, ঠিক আছে। বলছে 12 বছর আগে, মানে x-12, 12 বছর আগে যে বয়স হবে, বলছে 1 বছর পরে যে বয়স হবে তার দ্বিগুণ হবে, মানে 1 বছর পরে x+1, 1 বছর পরে এইটা বয়স আর 12 বছর আগে এইটা বয়স, তাহলে কি বলছে দ্বিগুণ হবে, এইটা দ্বিগুণ হবে, এই বয়সটা দ্বিগুণ হবে এইটার। তাহলে এখানে 2 গুণ করে দিলে এটাই সমান হবে যে আগে যে বয়সটা ছিল তার দ্বিগুণ করলে 1 বছর পরে যে বয়সটা হবে, তার মানে ইকুয়েশন এটা আছে। তাহলে কি হবে, 2x মাইনাস 12×2 = সমান x+1, তাহলে x এদিকে আসলে x সমান, এই যে আমি সিম্পলি লিখি 2x মাইনাস x সমান 1 প্লাস 24, -24 ওদিকে গেলে 25, তাহলে x সমান 24 আগে 25, তাহলে x সমান 25 বছর, বরুণের বর্তমান বয়স 25 বছর, ঠিক আছে। আমি একবার দেখে নিই
যে 25 বছর বয়স হলো এখন, তাহলে আজ থেকে 12 বছর বয়স আগে কত বয়স হবে? 13 বছর বয়স হবে, ঠিক আছে। আর আজ থেকে 1 বছর পরে কত বয়স হবে? 26 বছর বয়স হবে। তাহলে এই যে হলো ডবল, 13×2=26, ঠিক আছে। তো নেক্সট কি বলছে দেখা যাক। বলছে 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 12 মিনিট, 16 মিনিট ও 27 মিনিট অন্তর বাজতে থাকলো। ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বেজেছিল? তাহলে আমি দেখি আগে 3টে আবার কখন বাজবে। তাহলে এটাতে কি থাকে, আমাদের এটার লসাগু করতে হয়। 12, 16, 27। এটা লসাগু কত? প্রথমে 4 দিয়ে করা যাক। 3 × 4 = 12, 4 × 4 = 16, 27 87 থেকে যাবে। তাহলে 3 দিয়ে করি, 3 1 3, 4 3 9 27। তাহলে কত হচ্ছে? 4 9 36, 3 4 12, 36 আর 12, 6 12 72, 2 এত 3 9 36 43। তাহলে 432 মিনিট পর আবার একসাথে বাজবে, ঠিক আছে। তাহলে আমার চেয়েছে কি, যদি 3টি ঘন্টা পুনরায় একসাথে বাজার সময়, বলছে ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় প্রথম ঘন্টা মোট কতবার বেজেছে, প্রথম ঘন্টা মোট কতবার বেজেছে। তাহলে 432 মিনিট পর কিন্তু তারা একসাথে বাজবে। এবার আমার চাইছি কি, প্রথম ঘন্টা মোট কতবার বেজেছে এর মধ্যে। তাহলে প্রথম ঘন্টা তো প্রত্যেক 12 মিনিট অন্তর অন্তর বাজে, তাহলে আমি এটাকে 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে বোঝা যাবে যে কত ঘন্টা অন্তর বেজেছিল। তাহলে 3 12 36, কত এটা? 7 2, 6 12 72, তাহলে 36 বার হবে। তাহলে 12 মিনিট 12 মিনিট 12 মিনিট, তারপর 24, তারপরে 36, এরকম করে করে 432 পর্যন্ত যাবে, ঠিক আছে। 12 মিনিট পর পর বাজে যেহেতু, তাহলে এর মধ্যে এটা 36 বার বাজবে। তো ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট কি বলছে, যদি 10 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোক একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে। কি বলছে? 10 জন মেল কতদিন? 12 দিন সময় লাগছে। 12 দিন সমান কি বলছে? 15 জন ওয়েমেন। এখানে কিন্তু বা বলেছে, ঠিক আছে, ওই জন্য সমান কত লাগছে? 12 দিন। তাহলে 12 12 তো কেটেই যাচ্ছে, 10 দিয়ে কাটলে কত হয়? 2 5, এখানে 3। তাহলে ম্যান বাই ওম্যান কত হচ্ছে? 3/2। তার মানে একটা ম্যানের এফিসিয়েন্সি ক্ষমতা 3, একদিনে 3 একক কাজ করে, আর ওমান একদিনে 2 একক কাজ করে। তাহলে আমার চেয়েছে কি এবার, বলছে তবে 6 জন পুরুষ ও 11 জন স্ত্রীলোক, 6 জন পুরুষ প্লাস 11 জন স্ত্রীলোক সেই কাজটি কতদিনে শেষ করবে, ঠিক আছে। তাহলে 6 জন পুরুষ মানে কত? এম মানে 3 প্লাস 11 জন ফিমেল মানে 2, তাহলে 3 6 18, 11 2 22। তার মানে কত হচ্ছে? এটা 40, মানে 40 এককে কাজ করছে তারা। তাহলে টোটাল সময় কত লেগেছিল? আমরা যে কোনো একটা মান যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো। তাহলে এখানে বসাই 10 × m, m মানে কত? 3 × 12 আছে 12, ঠিক আছে। তাহলে এই যে টোটাল কাজ কে কারা করবে? এই 40 এফিসিয়েন্সিতে কাজ করবে। তাহলে কতদিন সময় লাগবে? এই 4 4 কেটে গেল, 3 4 12, তাহলে 3 3 9 দিন। তাহলে আমাদের কতদিন সময় লাগবে? 9 দিন, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট কি বলছে, একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে এবং 120 মিটার দীর্ঘ আর একটি স্টেশন অতিক্রম করে 15 সেকেন্ডে, ঠিক আছে। এটা ডাইরেক্ট শর্টকাটে কি আছে যে 165 মিটার যাচ্ছে তো, আর একটা 120 মিটার যাচ্ছে, ঠিক আছে। এটা বলেছে স্টেশন, এটা যখন অতিক্রম করবে তখন এদের ডিস্টেন্স যেটা হবে, ডিস্টেন্স বলছি সরি, এদের ডিফারেন্স যেটা হবে সেটা যে টাইমের ডিফারেন্স হবে সেটা দিয়ে ভাগ করলে আমরা ট্রেনের স্পিড পেয়ে যাবো। তাহলে স্পিড কত হচ্ছে? 165 আর 120, এদের ডিফারেন্স কত? 45। তাহলে 45 যায়, টাইম কত লেগেছে? এটার 18 সেকেন্ড, এটার 15 সেকেন্ড, মানে ডিফারেন্স কত? 3। তাহলে এই যে 45 সেকেন্ডটাই 3 সেকেন্ডে অতিক্রম করেছে, তার মানে স্পিড কত হবে? 45/3, তার মানে 15 স্পিড হবে। কিন্তু 15 অ্যান্সার নেই, ঠিক আছে। কেন নেই? কারণ 15টা এটা হবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর আমার অ্যান্সার কিসে চেয়েছে? কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে আমি এটাকে কত করব? আমাকে মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার নিয়ে যেতে গেলে কত করতে হয়? 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত? 5 3 3 18 54, তাহলে 54 কিলোমিটার পার আওয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা তুমি যদি এই ফর্মুলা অসুবিধা হয় তুমি ফর্মালি করে দেখবে, এটাই আসবে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু প্লাস করলে হবে না, এটা সবসময় ডিফারেন্সই করতে হবে, তাহলে দুটো ট্রেন বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য এটা তোমরা নিজেরাই করে দেখবে, যদি এই ফর্মুলাটা অসুবিধা হয় নিজেরাই করে দেখবে, ওটা অনেকটা লেন্দি টাইপের, ঠিক আছে। এটাই উত্তর বার হবে। তো নেক্সট চলো যাওয়া যাক কি বলছে। একটি সংখ্যা
যার বর্গ এত এবং এত এর বর্গের অন্তরের ফলের সমান। আচ্ছা, তার মানে যদি সংখ্যাটি এক্স হয় তাহলে বলতে যাচ্ছি কি এক্স এর বর্গ মানে এক্স স্কোয়ার সমান 53.04 এটার বর্গ এবং 48.96 এটার বর্গ এর অন্তরের ফলের সমান, মানে এক্স স্কোয়ার সমান এত বলছি, তাহলে এক্স সমান কত? তাহলে আমরা কি জানি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এখানে কি লিখতে পারি 53.04 মাইনাস 48.96 গুণ 53.04 প্লাস 48.96, এটা হলো কিছুই না এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস করলে কত হবে? 6 8 আর 6 14, হাত থেকে 1 10 শূন্য, কত এটা, ও সরি, হ্যাঁ 8 আর 6 14, ঠিক আছে 8 0, আর এটাতে আসলে কত হয় 9 9 আর 4 13, 4.08 4.08 গুণ এটাতে কত হচ্ছে 6 4 10 শূন্য, 9 1 10 শূন্য, হাতে থেকে 1 আর 3 11 12 2 5 আর 4 9 আর 1 10, তাহলে কত হচ্ছে আলটিমেটলি 4.08 গুণ 102, এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি বলছে এক্স স্কোয়ার সমান এটা। তাহলে প্রথমে সেই অনেকক্ষণ আগে অঙ্ক করেছিলাম কি রুটের মধ্যে থেকে যদি দুটো সংখ্যা থাকে তাহলে একটা বার করলে রুট উড়ে যায়, তাহলে আমার এখানে দুটো সংখ্যা দেখাতে হবে যে দুটো সংখ্যা আছে। তাহলে কিছু না, এই যে 4.08 আছে এটাকে 408 ইন্টু 102 বাই 100, এই যে পয়েন্টটা তুলে দিলাম, পয়েন্টটা তুলে দিলে 100 হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে 4 ইন্টু 408টা 102 হচ্ছে ইন্টু 102 বাই 100। প্রথমে এই 402টা আমি 4 ইন্টু 102 লিখলাম। ঠিক আছে, তাহলে আমাদের এক্স সমান কত হবে? এক্স সমান রুট ওভার টোটাল এইটা হবে 4 ইন্টু, আচ্ছা এই যে 4 আছে 4 এর জায়গায় কি 2 ইন্টু 2 লিখতে পারি, ইন্টু 102 ইন্টু 102 বাই কত আছে 100, 100কে 10 ইন্টু 10 লিখতে পারি। তাহলে এবার কি আমি রুট সহজেই করতে পারবো যে দুটো দুটো যেগুলো আছে সেখান থেকে একটা একটা করে দেবো। তাহলে কি এখান থেকে একটা এক্স সমান কি একটা বার হচ্ছে 2, একটা 102 বার হচ্ছে আর একটা 10 বার হচ্ছে। তাহলে কি হবে 102 গুণ 2 কত হচ্ছে 204 বাই 10, তার মানে কত হচ্ছে এটা একটা পয়েন্ট 20.4, তার মানে আমাদের অ্যান্সার কত 20.4 আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা বোঝা গেছে। তাহলে নেক্সট যাওয়া যাক। নেক্সট কি বলছে, পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36 হলে তাহলে ওই সংখ্যাটির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, পরপর 7টি যুগ্ম মানে 7টি জোড় সংখ্যা যোগফল 36, তাহলে এই যে যদি এরকমভাবে 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7 বলছে কি গড় সংখ্যা 36 7টি, তার মানে গড় বিজোড় সংখ্যা গড় যদি যেটা হয় সেটা কোথায় হয় একদম মাঝখানে বসে, তাহলে এটা হলো 36, তাহলে এর পরের সংখ্যা কত হবে? যুগ্ম বলেছে তাহলে +2 হবে পরেরগুলো, এটা কত 38, এটা কত 40, এটা কত 42, তাহলে এটা কত বিয়োগ হবে 2 করে 34, এটা কত 32, এটা কত 30। ঠিক আছে, তাহলে এবার আমার চেয়েছে কি যে দ্বিতীয় সংখ্যা ও ষষ্ঠ সংখ্যার যোগফল। দ্বিতীয় সংখ্যা কোনটা? এই যে দ্বিতীয় সংখ্যা। ষষ্ঠ সংখ্যা কোথায়? এই যে 40, তাহলে 32 যোগ 40, তার মানে কত 72, তাহলে 72 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট যাওয়া যাক। কি বলছে, একটি ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের ওপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে। তাহলে সিপি কত ছিল? সিপি কস্ট প্রাইস 100 টাকা ধরলাম আমি। ঠিক আছে, তাহলে এমপি কত হবে? এমপি কি বলছে 15% বাড়িয়ে ধার্য মূল্য করে, ধার্য মূল্য এমপি, তাহলে 100-র ওপর 50% পাওয়ালে কত হয়? 150 হয়। তারপরে কি বলছে, বিক্রির সময় কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান হবে না? তাহলে এসপি, এসপি আমার কত হতে হবে যে লাভ আর লোকসান হবে না? সেটা কত হয়? সিপি আর এসপি যদি মানে ক্রয় মূল্য, এটা মানে ক্রয় মূল্য, সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, আর এমপি মানে মার্ক প্রাইস মানে ধার্য মূল্য। ঠিক আছে, তাহলে আমার বলছে কি এখানে যে বিক্রয় মূল্য কত হবে, মানে মানে কতটা এই এমপির উপর কতটা ডিসকাউন্ট দিতে হবে যে কোনো রকমের লাভ লোকসান হবে না। লাভ লোকসান কখন হয় না? যখন আমি যে টাকা দিয়ে জিনিসটা কিনছি সেই টাকা দিয়েই আবার বিক্রি করে দিলাম। তার মানে কি আমি যদি 100 টাকাই আবার বিক্রি করি
তাহলে আমার কোনো লাভ লস কিছুই হবে না, ঠিক আছে। তাহলে বলছে যে বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ লোকসান হবে না। তাহলে কোথার থেকে ছাড় দেবো এবার আমি? এই যে যেটা মার্ক প্রাইস ছিল, যেটা ধার্য মূল্য ছিল, তার উপরে ছাড় দিতে হবে। তার মানে 150 থেকে ছাড় দিতে হবে কত? 100 টাকা। তাহলে 150 থেকে 100 টাকা করতে হবে আমার, তাহলে ছাড় দিতে হবে কত? 50 টাকা। তাহলে কিসের ওপর ছাড় দেবো আমি এবার? 150-র উপরে ছাড় দিচ্ছি তো, 150 থেকে 50% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে 150-র উপরে ছাড় দিতে হবে। তাহলে কত পার্সেন্ট ছাড় দিতে হবে? তাহলে এই যে 50, এই 150, 3, তার মানে 100/3 মানে 33.33%। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার ডি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে নেক্সট যাওয়া যাক, কি বলছে। একটি দ্রব্য 12.5% লোকসানে বিক্রি করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যর মানে ইস্টু রেশিও কত হবে? তাহলে বলছে 12.5%, ঠিক আছে। 12.5%, 12.5% মানে 1/8। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। মুখস্থ এটা করতে করতে মনে হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 1 টাকা লস হয়েছে, সিপি ছিল 8 টাকা, আর বিক্রয় মূল্য তাহলে 8:60 হবে, ঠিক আছে, এরকম হয়। এবার আমি এটা এতে করে দেখাচ্ছি যে কি বলছে। একটি দ্রব্য 12.5% লোকসানে বিক্রি হচ্ছিল, তাহলে 100 টাকা যদি সিপি হয় ক্রয় মূল্য, তাহলে এসপি কত হবে? এসপি আমার 12.5% ছাড় দিচ্ছে, তার মানে 100 বিয়োগ 12.5%, তার মানে এটা কত হচ্ছে? 87.5। এটা কত হচ্ছে? 87.5। তাহলে সিপি ছিল এইটা, আর এসপি হলো 87.5। তাহলে এবার কি বলছে? বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের ইয়ে কত? আচ্ছা, এখানে বলেছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য, তার মানে এটা তো বিক্রয় মূল্য ও এই ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য ছিল, তাহলে এটা 7:8 হবে অ্যান্সার, ঠিক আছে। এটা কি হবে? বিক্রয় মূল্যটা আগে লিখতে হবে, তাহলে 87.5 আগে লিখতে হবে, 100 লিখতে হবে। তাহলে এখান থেকে পয়েন্ট নিচে 10 হচ্ছে, এই 10 এখানে গুণ করলে 10 হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 875:1000 রেশিও বার করতে হবে, ঠিক আছে। এটাকে করলে 8:125, এটাকে 7:125, তার মানে 7:8 হচ্ছে রেশিও, ঠিক আছে। তো প্রথমে যেটা বলেছিলাম কি 12.5% মানে কিছুই না, এটাকে কত দিয়ে গুণ করলে আমার 100 হচ্ছে, ঠিক আছে। এটাকে 8 দিয়ে গুণ করলে 100 হচ্ছে, ওই জন্য এটা 1/8, ঠিক আছে। 1টা হলো লাভ লস আর 8টা হলো সিপি। তাহলে লস হয়েছে যেহেতু, সেই জন্য কত হবে? 8 - 1 মানে 7, এটা হলো এসপি। আর 8 হলো সিপি, তাহলে আমাদের চেয়েছে কি এসপি ইস্টু সিপি কত হবে? তাহলে 7:8 হবে, ঠিক আছে, বোঝা গেছে এটা কত হলো। তাহলে নেক্সট লাস্ট কি বলছে, এটার মান কত? এটা আমাদের কিছুই না, জাস্ট বদমাশের নিয়ম। তা বদমাশে কি ছিল? যে ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, ঠিক আছে। তো মানে ব্র্যাকেট অফ, অফ মানে এর, তাহলে ভাগের আগে কিন্তু এম করতে হবে, ডিভিশনের আগে অফ আছে, তাহলে আমার কি ভাগের আগে আমার এম করতে হবে। তাহলে এর যখনই থাকে তার মানে এটা আমার আগে করে নিতে হবে, তাহলে এখানে একটা কাল্পনিক ব্র্যাকেট আমি ধরে নেবো, ঠিক আছে। তাহলে এবার তোমাদের সুবিধা হবে, যখনই এর থাকবে তখন একটা কাল্পনিক ব্র্যাকেট করে নিতে হবে। তাহলে আছে কি 7/3 গুণ 27/4 ভাগ 3 গুণ 5, এখানে এর আছে, এর বলে গুণ 15/4। এবার এটা কি আমি বলেছি কি কাল্পনিক একটা ব্র্যাকেট। তারপরে কি এই তুমি এটাও করতে পারো যে 3 9 27, এটা ভাগ করে দেওয়াই যেতে পারে। তাহলে কত হচ্ছে? 7 × 9 হচ্ছে বাই 4। এই ভাগটাকে গুণ করলে উল্টে যায়, তাহলে নিচে 4 গুণ 5 আছে, উপরে 4 গুণ 5 হয়ে যাবে, আর উপরে 3 গুণ 15 আছে, নিচে 3 গুণ 15 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই 4 কেটে গেল, আর কি আছে? এই 5 3, তাহলে এই তিন 9-এর সাথে কেটে গেল, তাহলে থাকছে কি আলটিমেটলি 7 থাকছে, ঠিক আছে। তাহলে 7 হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। আজকে এই 15টা কোশ্চেনই ছিল, নেক্সট দিন আবার একটা সেট নিয়ে আসা হবে, ঠিক আছে। চলো বাই।